একে একে চন্দ্র, যারা ভূগোল পড়ে থাকে বা মানে অ্যাস্ট্রোলজার হয়ে থাকে তাদের এই আকাশের চন্দ্রটাকে দেখে দাও না। একে চন্দ্র, একটাই চন্দ্র আছে আকাশে। আমাদের তাত্ত্বিক দৃষ্টিতে মুনি সমাজে বাঁচা আছে মুনি মন্ত্রটা, যে মন্ত্রটা মুনি বলছে শব্দ আছে, যেমন আজকের মাতো সমাজ, তেলি সমাজ, ব্রাহ্মণ সমাজ, ক্ষত্রিয় সমাজ, অনেক সমাজ আছে, সেই জন্য সেই সমাজের ভিতরে এই মুনি সমাজকেও একটা গ্রহণ করছে। কিন্তু আপনারা একটু ধ্যান দিকে শুনবেন, পূর্ব বক্তারা বলে গেল যে আমাদের সবার এই ভারতবর্ষ যারা জন্ম আছে নিজের নিজের গোত্র আছে। বিয়ের সময় সে গোত্রটা জিজ্ঞাসা করা হয় যে আপনার কি গোত্র, আপনার কি গোত্র, এক গোত্র বিয়ে হয় নাই। আজকাল বিজ্ঞান এটা অ্যাডভান্স করার পরে আজকাল জিজ্ঞাসা করছে ব্লাড গ্রুপ, ভাই আপনার ব্লাড গ্রুপে, এক ব্লাড গ্রুপে সন্তান বিয়ে করবেন, যে সন্তানটা হবে সেটা রুগ্ন হবে, দীর্ঘায়ু হবে নাই, অল্পায়ু হবে, বুদ্ধিমান হবে নাই, নির্বুদ্ধিয়া হবে। সেই জন্য আগে মুনি ঋষিরা জানতো, সেই জন্য এক গোত্র বিবাহ চলবে না, হবে নাই। তাহলে এই যে এক চন্দ্র, আমাদের যে একটা কি চন্দ্র, মুনি ঋষিরা বলছে, সে আমাদের পূর্বজ যে মুনি ঋষি ছিলেন এখানে, উনি মন্ত্র দিয়েছেন যে মনসা চন্দ্র, মন রূপী চন্দ্র, মন এই চন্দ্র ওঠে, মনসা চন্দ্র, মন এব মনুষ্যনাম কারণম বন্ধব, সেই মনই মানুষের বন্ধনেরও কারণ বটে আর মুক্তিরও কারণ বটে, সেই মন, সেই চন্দ্র আপনার। তাহলে এক চন্দ্র, ওই আকাশের চন্দ্র যেমন দুটা দিক, একটা কৃষ্ণ পক্ষ আর একটা শুক্ল পক্ষ, দুই পক্ষ হয়ে গেল না, চন্দ্র এক দুই পক্ষ, দুটা দিক হইল না। আমরা মানছি আমাদের চন্দ্র হচ্ছে মন, মন রূপী চন্দ্র, এই চন্দ্রেরও দুটা পক্ষ, একটা বহির্পক্ষ একটা অন্তর্পক্ষ, দুটা পক্ষ। তিন নেত্র, তিন নেত্র, দুটা তো দেখাই যাচ্ছে, আর একটা কোথায় আছে সেটাও আছে, আপনার সবারই কাছে আছে, কিন্তু খুঁজে যখন পাতায় যে কোথায় আছে সেটা সেটা বলছে এই যে আমাদের মুনি বাতালেন এখন 14 মুনি শিবের কাছে আছে। যদি জীবেই শিব, তাহলে তো আপনার কাছেও সে চক্ষুটা আছে। ভাই আপনার চোখ বন্ধ করে দিন, নিজের চোখ, আর তার উপরে হাতও দিয়ে দিন, আর দেখুন আমি জিজ্ঞাসা করবো আপনার হাতটা খোলা আছে না মুঠা আছে, বলতে পারবেন না? নাই নাই বলুন। চোখ বন্ধ থাকবে আর জিজ্ঞাসা করবো আপনার হাত মুঠা আছে না খোলাটা আছে, দেখবেন তো হাত চোখ তো বন্ধ আছে, কি জানলেন কি করি? কোন চোখটাই দেখলেন আপনি? সে হচ্ছে জ্ঞান চক্ষু। সেই চক্ষুটা, সে জ্ঞানটা না থাকলে এই সমস্ত ইন্দ্রিয় আর এই শরীরটাও বেকার হয়ে যাবে, কোনো কাজ করবে না। জ্ঞান, সেই জন্য জ্ঞানটাই হচ্ছে, জ্ঞান কার কাছে আছে না চেতনের কাছে আছে, যে চেতন আছে তার কাছে জ্ঞান আছে। তো আপনার তো সবাই চেতন, বাকি চেতন আর অচেতন দুভাগে বিভক্ত হয়ে গেছে। তার মানে আত্মা একটাই এসে সংসারে সবচেয়ে মানে সত্য, বাকি গা অসত্য। যেগুলা সত্য, চন্দ্র, সূর্য, পৃথিবী, এই যে আজ বসিছেন টেবিল, চেয়ার, মাইক, এগা কেউ বলতে পারবে নাই আমি সূর্য, আমি চন্দ্র, আমি পৃথিবী, আমি টেবিল চেয়ার, কেউ বলতে পারবে কি? এ সাক্ষী দিচ্ছে, এ আত্মা, এই মুখ্য সাক্ষী, পরম সত্য, পরম তত্ত্ব। ই বলছে এটা জাগ, এটা মাইক, এটা সূর্য, এটা পূর্ব দিকে উদয় হয়েছিল, এখন পশ্চিমে অস্ত হবে। ই সাক্ষী দিচ্ছে, আর ইয়ার আমি আছি কি নাই ইয়ার সাক্ষীর দরকার নাই, ই স্বয়ং সিদ্ধ আছে। আত্মার জন্য সাক্ষীর দরকার নাই, সেই জন্য আত্মা হচ্ছে পরম সত্য আর পরম তত্ত্ব। তিনে নেত্র, ওই যে জ্ঞান নেত্র বলে দিলাম। চারে চার বেদ আর চার ধামও বলে। তো চার বেদ যারা বেদ পাঠীরা বলছে, ওরা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, চারটা বেদ পড়ছে। আমাদের মুনিরা বা আপনারা যে মুনিদের সন্তান, আমরা যে আসছেন মুনি সমাজে, তারাও চারটা বেদ পড়ছেন। কি কি না? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরিয়া বা সমাধি। বেদ মানে হচ্ছে জ্ঞান। এই জাগ্রতের জ্ঞানটা যে জানলেন, এটা একটা জাগ্রত ওর বেদ হয়ে গেল, জাগ্রত জ্ঞান। স্বপ্নর অবস্থা, স্বপ্নর এই যে চারটা, এই সমষ্টিটা হচ্ছে জাগ্রত। এটা সমস্ত মানুষ
সমস্ত জীব এক অন্যকে দেখছে, অন্যর শব্দ শুনছে, কিন্তু ইয়ার পরে যখন স্বপ্ন যাবেন, স্বপ্ন শরীরের অবস্থাটা সেটা নিজেই সেই স্বপ্ন সংসারে সে স্রষ্টা, দ্রষ্টা আর উপভোক্তা। সেই স্বপ্ন সংসারের কোনো মানুষ কারো স্বপ্নে ঢুকতে পারবে না, কারো স্বপ্ন দেখতে পারবে না। আর যদি দেখতে পারতো তাহলে প্রতিদিনই সকালে স্বামী স্ত্রী ঝগড়া হয়ে যেত। তাহলে সে বলবে তুমি সেই নাগরতলায় বসছিলে, কে তোমাকে পানটা দিল দেখলাম, আর তুমি তো যাচ্ছিস, তুমি দেখলাম, আমিও দেখলাম। তাহলে কেউ স্বপ্ন, কারো স্বপ্ন সংসারে কেউ প্রবেশ করতে পারবে না। সেই স্বপ্নটা কিন্তু এই স্বপ্ন বা এই সূর্য থেকে, এই পৃথিবী থেকে কোনো গুণে ছোট না, না ছোট মনে হয়। স্বপ্ন অবস্থায় আপনারা থাকেন, স্বপ্ন দেখেন, সে সময় মনে হয় না যে এটা আপনার স্বপ্ন দেখছি বলি না, তখন মনে হয় আপনাদের স্বপ্ন নিজ ঘুমটা ভেঙে গেলে বলে ও আমি এটা দেখছিলাম, বাস্তব নাই, না স্বপ্ন দেখছিলাম। তাহলে এই সংস্থাটায় সমষ্টি জীবের কল্পনা এটা, আর সেই স্বপ্নটা ব্যষ্টি জীবের একা জীবের মানে সৃষ্টি। একটা সমষ্টি, একটা ব্যষ্টি, আর এটা সমষ্টি জীবের হইল। তাহলে এইটাও সংসার, ওঠ এটাও কল্পনা আর সেটাও কল্পনা, এটাও মিথ্যা সেটাও মিথ্যা। তাহলে সত্যি জিনিসটা কোনটা? তাহলে সত্যি জিনিসটা যে স্রষ্টা করেছে, যে সৃষ্টি করেছে, সেই স্রষ্টাই সত্য, সৃষ্টি সত্য নাই। সেই স্রষ্টা আত্মা আছে স্রষ্টা, সেই সমষ্টি আত্মা বানিয়েছে এই সৃষ্টিটাকে, আর ব্যষ্টি আত্মা তৈরি করেছে স্বপ্ন সংসারকে। সেই জন্য সেটা কল্পনা হলেও আর এটা কল্পনা হলেও ওটা বাস্তব এরকম মনে হচ্ছে এই আত্মার জন্য। 4 বেদ হয়ে গেল না, এটা 2 বেদ হচ্ছে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। 3টা অবস্থা। এই দ্বিতীয়টা হয়ে গেলে এটা তো প্রায় সবাই জানেন, কিন্তু স্বপ্ন অবস্থাটা এটাকে বাংলায় এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কনসাস স্টেট, এটা জ্ঞান পুরা আছে আপনার। দ্বিতীয় অবস্থায় যখন যাবেন এটাকে বলছে সাবকনসাস স্টেট, বাংলায় বলে অবচেতন মন। অর্ধেক জ্ঞান থাকবে আর অর্ধেক অজ্ঞান থাকবে, সাবকনসাস স্টেট। থার্ড স্টেজ, সেকেন্ডটা। থার্ডটা যখন যাবেন, কোনদিন কেউ গেছেন কি? গেছে, নিশ্চয়ই গেছেন। তার মানে আর সেই অবস্থাটা যারা যোগ করে তারা প্রতিদিনই যাবে সেই থার্ড স্টেজকে, আর যারা যোগ করে না সাধারণ মানুষ, তাদের বছর দিনে একবার কি দুবার যাবে সেই সুষুপ্তি অবস্থাকে। সুষুপ্তি অবস্থাকে বলে গাঢ় নিদ্রা, গাঢ় নিদ্রা, গহন ঘুম। আর সেইটা আছে আপনাদের নিরোগের স্থান, ভালো করে মনে রাখবেন। আর প্রতিদিন যদি কোনো মানুষ থার্ড স্টেজে যায়, আমি গ্যারেন্টি দিব সে মানুষটা জীবনে কোনোদিন রোগী হবে না। তার উপর একটা বাকি কেউ জানে নাই, চতুর্থ অবস্থাটা যোগী যাবে, মুনি যাবে, ঋষি যাবে। সাধারণ মানুষ এই থার্ড স্টেজ থেকে ঘুরে এসছে এখানটায়। সেই জন্য মহর্ষি ব্যাসমুনি অর্জুনকে বুঝাচ্ছেন, অর্জুনের ব্যাসমুনি শ্রীকৃষ্ণর মুখে অর্জুনকে বুঝাচ্ছেন। সে ব্যাসমুনি যে শ্লোকার অর্থ আছে, তত্ত্ব আছে, সেটা শ্রীকৃষ্ণ গীতায় বলেনি কিছু। আর যদি বলে থাকে তাহলে সে স্বয়ং সেটা ব্যাসমুনি। আপনারা তো বাংলার যাত্রা অনেক দেখেছেন, বাংলার যাত্রা যে স্টেজে এরকম উঠে হিরো যে কথাটা বলবে, সেটা হিরোর নিজের বক্তব্য, নিজের কথা না লেখকের কথাটা? বলুন, লেখকের কথা না? হিরোইন যে আসবে সে তার বলি যাবে, তার যতটুকু মুখস্থ করে থাকবে, সেটা তার নিজের নাই, সে লেখকের বক্তব্যটাকে সারে রেখে দিবে। কমেডিয়ান তার দিকে বই যতটুকুটা তার পাঠ সে মুখস্থ করে আসবে, লোকদের হাসা করাবে। তাহলে মহাভারত বা গীতায় যে তত্ত্বটা আছে, যে জ্ঞানটা আছে, সে শ্রীকৃষ্ণ নয়, সেটা ব্যাস মুনির জ্ঞান। মুনি না হলে এই মুনির জ্ঞান বোঝা যাবে না। আর সেই কৃষ্ণকে সেই এটাই তো বলছেন, অহম্মাত্মা গুড়াকেশ। গুড়াকেশ মানে নিদ্রাজয়ী। হে অর্জুন, তুমি এইখানটা এই গাঢ় নিদ্রা, এই সুষুপ্তি অবস্থায় তুমি শুয়ে যাও না, শুও না। সবাই তো শুয়ে যাচ্ছে। অহম্মাত্মা গুড়াকেশ, হে গুড়াকেশ, তুমি ওখানে জাগি থাকো, আর জাগি থাকি ওখানে উপর দিকে আর উঠো। তো এই জন্য এই যে সাধারণ মানুষের জন্য ওখানে একটা শিক্ষা দিয়েছেন যে তপস্বী ভো অধিক যোগী, জ্ঞানী ভপি মত অধিক, কর্মী ভস্য অধিক যোগী, তসমাৎ যোগী ভবার্জুন। বলছে হে অর্জুন, জ্ঞানীও হচ্ছে, জ্ঞানীর থেকে বড় হচ্ছে যোগী, কর্মকাণ্ডী থেকে বড় হচ্ছে যোগী, তপস্বীরও বড় হচ্ছে যোগী। তাই তুমি যোগী হয়ে যাও।
এই যে বাকি বা সংসারের জ্ঞানী তপস্বী কর্মকাণ্ডী বা সাধারণ মানুষ, এইখান থেকে তাদের বুদ্ধি যখন যাচ্ছে এইদিকে গেলে জাগ্রতের স্বপ্নের এইখানটায় জিরো হয়ে যাচ্ছে, ওটা কমপ্লিট আনকনসাস স্টেট, ওখানে জ্ঞান থাকে না। সেই জন্য আর যোগী কি করছে, তাকে পাঠাচ্ছে এখানে তুমি জাগো, এটা ঘুমাও না, এখানটায় তুমি উপরে যাও। উপরে যে চতুর্থ স্টেজটা আছে, সে স্টেজটা আছে আজকাল কনসাস স্টেট বলছে, সেটাকে সুপার কনসাস স্টেট বলছে। সবচেয়ে কনসাস মানে উপর, মানে সমাধি স্তর। আমরা যোগীরা বলি, মুনিরা বলি, সেটা হচ্ছে সেলফ কনসাস। নিজে যা আমি জানতে পারবো, জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে আমি নিজেকে জানিয়ে আসবো। চতুর্থ বসে জানো, এখানে আমাকে যদি কেউ না দেখে, আমার নিদ্রিয় আমার ইন্দ্রিয় গুলাকে যদি আমাকে না দেখতে পারে, আমি স্বয়ং নিতে জানবো আমি যোগ সাধন করে করে এই অবস্থায় এই পর্যায়ে পৌঁছাচ্ছি। সেই অবস্থাটা আছে সুপার কনসাস, সেলফ কনসাস, আমি নিজেকে নিজে জানতে পারবো। তাহলে এই যে চারটা বেদ, চারটা অবস্থার জ্ঞান আপনি জানলে আপনার মুক্তি। তা না হলে ওই এক ধাম দু ভাব, এটাকে আমরা ধামও বলি আর বেদও বলি। তো এক ধাম দু ধাম ঘুরলে মুক্তি নাই, চার ধাম যদি ঘুরতে পারবেন জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তুরিয়া, তাহলে আপনি মৃত্যুঞ্জয়ী হবেন। এইটাকে মহাভারত যুদ্ধতে দেখা আছে। প্রথম যুদ্ধটা কে লড়াই করলো? অর্জুন লড়াই করেছে জাগ্রতে। আপনার মুনি যদি চক্রভেদন লড়াইটা তো অর্জুনের এই লড়াইটা। যাহা চক্রভেদন শেষ হয়ে যায়, তারপরে যে বাকিটা আছে সেটা আসছে আপনার দ্রোণাচার্যর ভেলকি লাগাই দিয়েছে ওখানে। সেই দিন কি করবে সে, মানে চক্রব্যূহ রচনা করবে। চক্রব্যূহ ভেদ করছে সেই মহাভারতের যুদ্ধের সময়। তারপর যুগে মাত্র তিনজন জানতেন, শ্রীকৃষ্ণ, অর্জুন আর অর্জুনের গুরু দ্রোণাচার্য। কিন্তু সেই দিনের যুদ্ধ সে দ্রোণাচার্য তো কৌরব পক্ষ, সে চক্রব্যূহ রচনা করে দিয়েছে। তার মানে এই চক্রব্যূহ কোনখানটায় ভেদ করতে হবে সেটা জাননেওয়ালা তো গুরু শিষ্য চলে গেল। অর্জুন কোথায় গেল না, বলছে জলন্ধর গেল। জলন্ধর আপনারা জানেন কিনা? জলন্ধর বলছে এইটাকে, যখন যোগী এত দূর পর্যন্ত আসি গেল, এই ক্ষত্রিয়র কাম করে শেষ করে গেল, তখন বসি গেল আর এইটাকে এই জলন্ধরে যাই করি বইল করি। বাকি উপরের কামটা এখন অর্জুনের যে বেটা অভিমন্যু, সে গর্ভাবস্থায় থেকেই শুনেছিল যে চক্রব্যূহকে কি করে ভেদ করা যায়। তো সেই দিনে এদের চিন্তা পড়লো, পাণ্ডব পক্ষের কৌরব পক্ষ তো খুশি, বলছে আজকেই যুদ্ধ শেষ হবে, আজকে তো আমরা উইনার হয়ে যাবো যুদ্ধ, যেহেতু এই চক্রব্যূহ ভেদ কেউ করতে পারবে না। আর ওরা যারে দুজন তো ওরা নাই এখানে, আজ যুদ্ধ ওরা নামবে নাই, ওরা আজ লড়া হবে। তখন পাণ্ডব পক্ষরা বলতে কি করা যায়, এখানে আমাদের তো মুশকিল হয়ে গেল, কে ভেদ করতে পারবে? অর্জুন যে ছেলে অভিমন্যু, ওই 13-14 বছরের ছেলে বলল আমি ভেদ করে দিব, মানে আমি ভেদ করে দিব, বেরাতে পারি বা নাই পারি, কিন্তু ভেদ তো করে দিব বলল। এটা দেখুন বিরাট তত্ত্ব জিনিসটা। এখানে জাগ্রত অবস্থাটা লড়াই, এখন কি ফের কি করছে, যদি আমি ভেদ করব বললে আমার বাবার যেমন সুদক্ষ মানে সারথী স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন, তাহলে আমার রথটা চালাবার জন্য আমার সেরকম দক্ষ সারথী দরকার। সেরকম সারথী দাও, আমি ঢুকে যাব বললো, মানে সপ্তরথীকে ইয়াদি করি, লড়াই করি। তো এরা বললো ভাই কাকে করব না, বললো না তাহলে সেইখানে ভালো বলবান ভগবান যদি রথী আর সারথীটুকু ভালো না হয় তাহলে তো ঠিক হবে না। তখন বলছে ভীমকে দেওয়া হোক ইয়ার সারথী। আর অর্জুনের বড় বটে ইয়ে ভীম, সেই জন্য আর ইয়ার জেঠামশাই হবে কার, অভিমন্যুর। তখন বললো জেঠামশাই আপনি তো পবন পুত্র ভীম, আপন তো পবন পুত্র, আপনার বাপের গতি আপনি আমার রথটা চালাবেন, মানে পবন গতিয়ে চালাবেন, ধুলা উড়াই যাবেন, কোন দিকে যাবে আমার রথটা যেমন কেউ সাধারণ দেখতে পারে, আমি কোথায় যাবো সেটা তো আমি জানি বললো। তারপরে রথকে চালালো, পুরা ঘুরাই করি ঢুকি গেল এখানটায়। অভিমন্যু তখনও ছিল মন বড় হয়ে গিয়ে অর্জুন, এখন অর্জুনের ছোট হয়ে গেল, তার বেটা হয়ে গেল অভিমন্যু, সূক্ষ্ম রাস্তায় ঢুকি গেল ভিতরে। মরে না কেউ, মারে সে মনকে কেউ মারতে পারবে না, মারার সম্ভব ক্ষমতা কারো ক্ষমতার নাই। অভিমন্যু তখনও মন ছিল, এখনো মন আছে।
তাহলে অভিমন্যু ঢুকে গেল ভিতরে। ওটা মানে কি, এই যে জাগ্রত লড়াই করলো তার বাবা অর্জুন, তার ছেলে চলে গেল সূক্ষ্ম স্তরে ঢুকে গেল, এখানটায় সে দখল করলো। তার উপরের ছেলের উপরস্থা যেটা আছে অবস্থাটা, সেটা আছে সুষুপ্তি, সেটা অভিমন্যুর ছেলে যাবে সেখানটায়। অভিমন্যুর ছেলেকে তার বেটা হচ্ছে পরীক্ষিত, সে যাবে, সেও সে রাজ করতে পারবে না, কাল সর্প দংশনে মারা যায় ওখানটায়, ওইটা গাঢ় নিদ্রা, সে পরীক্ষিত মারা যাবে ওখানটায়। পৌঁছে গেল চতুর্থ থার্ড স্টেজে, মানে গেল সে পরীক্ষিত। আপনারা এই তিনটা অবস্থাটা সাধারণ প্রায় লোক জানছেন। তার মানে চতুর্থ অবস্থাটা যে সমাধিকে বলছেন বা তুরিয়া অবস্থা বলছেন, সে অবস্থাটা আছে একদম সর্বোচ্চ শিখর অবস্থা। সেখানে কে যাবে? সেখানে আরেকজন যাবে, সেটা পরীক্ষিতর ছেলে যাবে চতুর্থ স্থানে। তাহলে পরীক্ষিতর ছেলের নাম কে ভাই? তার নাম, ছেলের নাম হচ্ছে জন্মেজয়। জন্মেজয় যেখান থেকে জন্ম হয়েছে, যে জন্ম আর মরবে না, সেইটা জন্মেজয়টাই হচ্ছে সে যেটা যাবে, সেটা জমের ঘর। যদি জমের ঘর যায় যে মানুষটা নিজে, তাকে কে জম মারবে নাকি? সেখান থেকে জমের ঘরে নাচি কুদি ডেগি গানা গায়ে করি ঘুরি যখন আসবে, সে হচ্ছে জন্মেজয়। তো আপনারা এই যে পর্যায়গা স্থানান্তর আর রূপান্তর, এইটাকেই জানবেন। মানে আজ বিজ্ঞান এটাকে আমাদের ভালো একটা সূত্র দিল, যে কোন বস্তু, কোন পদার্থ, কোন মেটার ক্ষয় বয় নষ্ট ধ্বংস হয় নাই, স্থানান্তর আর রূপান্তর হচ্ছে। ভালো সূত্র দিচ্ছে। শেষে এরা পর্যায় করে দিল এই তত্ত্বটাকে আকাশ তত্ত্ব, এই পর্যন্ত গেল, এতটুকু গেছে। কিন্তু বিজ্ঞানবেত্তারা সেই বিজ্ঞানটাকে যারা উন্নতিকে ভাবে জানলো, সেই জানার ভিতরে আমাদের ভারতবর্ষেরও একজন সুদক্ষ বৈজ্ঞানিক ছিলেন, মানে বোস সাহেব। বোসকে জানেন না? হিগস বোসন, যে গড পার্টিকেল বেরিয়ে গেছে। যদি আপনার বিজ্ঞানের শিক্ষক কেউ আছেন কিংবা বিজ্ঞানের ছাত্র আছেন, তাহলে আমার চেয়ে ভালোভাবে জানবেন। তো ওই বোস, হিগস বোসন, বোস বলি ওরা দুজনেই, মানে গড পার্টিকেল বের করেছে। সেই পার্টিকেলটা কোনো কালেই নষ্ট ধ্বংস হবে না, আর ওইখান থেকেই উৎপত্তি হচ্ছে। তার মানে গড পার্টিকেল মানে কি? আত্মা থেকে সূক্ষ্ম তত্ত্ব আর নাই। আজ খুঁজে যদি বৈজ্ঞানিকও যেদিন সেটাকে খুঁজবে, তাহলে সেই বৈজ্ঞানিকটাকে কনভার্ট হয়ে যাবে, তার নাম সে হবে, যোগী হবে, মুনি হবে। সেই গড পার্টিটা হলে চেতন। চেতি সজ্ঞানে ধাতু থেকে চেতন শব্দ হচ্ছে, তার চেতনা আছে, জ্ঞান যাতে আমি এইভাবে আছি। তারপরে পুরাটাই আমি ছিলাম, জাগ্রত আমি ছিলাম, স্বপ্নও ছিলাম, সুষুপ্তি আমি ছিলাম, আর এখন সমাধিও আমি আছি। আর ফের এখান থেকে রিটার্ন আসবে। আপনারা জান নাই, উঠে যাওয়ার পরে উঠে যান উপরে, আবার সাধন করার পরে আপনি নিচে আসছেন। ওই চারটা অবস্থা, চারটা বেদ পড়া হয়ে যাচ্ছে আপনাদের একদিনেই। তাহলে পাঁচে পঞ্চ বান বলছে। কি কি বান গা? নাম গুলি দেখো, বায়ু বান, অগ্নি বান, পৃথিবী বান, ব্রহ্মবান, এই সবই করে পাঁচটা বান বলে মানে পঞ্চবান। আমরা বলছি সেই পাঁচটা তত্ত্বটা হচ্ছে এইখানেই আছে, ওখানটা পাঁচটা। এটাকে বলছি পঞ্চবটি বন। জানেন না পঞ্চবটি বন? তাহলে পঞ্চবট, একটা বট নাই, পাঁচটা বটের মিশ্রণে যে জঙ্গলটা তৈরি হয়েছে, সে তার নাম হচ্ছে পঞ্চবটি জন। ঘোর জঙ্গল বটে সেখানে, পঞ্চবটি। ছয়ে ছ রিপু বলছে। ঋতু, যারা সূর্যকে মানে, চন্দ্রকে মানছে, ওরা ছয়ে ছ ঋতু বলছে। কি কি মানবে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ইত্যাদি করে ছটা ঋতু। আচ্ছা না, আমরা মানি ছটা রিপু। আমরা দেহ তত্ত্ব জানি না, দেহ তত্ত্ব খুঁজি, সেই জন্য আমাদের পক্ষে ছটা রিপু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ছটা রিপুকে আমরা জানি। ছটা ঋতু, এই রিপু যদি দমন করতে না পারেন, তাহলে আপনার এই গাড়িকে ওই বলদরা যেমন টানবে, এদিকে গাড়ায় ফেলাবে, ওই ইন্দ্রিয়রা নেগুড়ি ডুবাবে আপনাকে। সেই মনে যদি নিয়ন্ত্রণ না করেন ইন্দ্রিয়কে, তাহলে সেই মন আপনাকে বিপদে ঠেলবে, বন্ধনে ঠেলবে। আর সেই ইন্দ্রিয় রূপী
গরুকে বা ইন্দ্রিয় রূপী ঘোড়া লাগানো যদি আপনি রাখিছেন, তাহলে যেদিকে লিখবেন সেই দিকে আপনার রথ চলবে, নিরাপদ থাকবে, নিরাময় থাকবেন, সুরক্ষিত রইবে। তাহলে 6 রিপু, 7 সমুদ্র। যারা ভূগোলের শিক্ষকরা আছেন আমার লেগে ভালো জানবেন, 7 সমুদ্র। এই যে 7 সমুদ্র, ওরা যারা বাইরের জগতে ঘুরছে তারা 7 সমুদ্রকে ব্যাখ্যা করে। আমরা যোগীরা আমাদের আলাদা সমুদ্র আছে। আমি তো শিখেছি সেই সমুদ্রের ব্যাপারে। অগস্ত্যি মুনি বসলো, আর বাবা এক মানে নিকাশেই এক করি 7 সমুদ্রের জলকে শুকাই দিল। তার মানে আমলে হলো এটা আর কেমন বুদ্ধি, কেমন ভারতবর্ষের মুনি। হ্যাঁ, আমরা তো চলা এক ঘেউটি বা এক কলসি জল খাতে পাচ্ছি নাই, ও 7 সমুদ্র জলকে এক নিকাশে দিয়ে শুকাই দিল। তার মানে তো ও সমুদ্র আর এই জলের সমুদ্র, এ সমুদ্র নাই ভাই। এই সমুদ্র যোগীদের সমুদ্র আমাদের এখানে আছে। সে বলছে জ্ঞান সাগর। জ্ঞানটা কত গভীর তার জন্য কোন ফিতা বা মিটার আজ পর্যন্ত বার করে নেই। সমুদ্র জল তো নেপে দিবে মানুষের কত গভীর আছে। আজ বৈজ্ঞানিকরা নাপছে কত গভীর আছে সমুদ্র, কিন্তু আপনার কাছে কত জ্ঞান আছে, কত বুদ্ধি আছে, তার মিটার নাই। তো 7 সমুদ্র হয়ে গেল। 8 অষ্টবসু। অষ্টবসু কোথায় বললে না, শ্রীকৃষ্ণ বলছে সেই অষ্টম বার যে জন্মিল সেটা হয়ে গেল। ওই যে হয়ে গেল তার মা, এইটা হচ্ছে সবারই মা। প্রথম যখন যোগী বসছে ধীর করে গর্ভধারণ করছে মন, কংস রাজা অজ্ঞানী মন ওখানে হাঁটাই দিচ্ছে, কি যোগ করবি এটা, ও ভাঙি গেল, গর্ভপাত হয়ে গেল। দ্বিতীয়বার যখন আরেকটা চক্র এলি করে যাচ্ছে, দ্বিতীয় গ্রহ ধরছে, ও গর্ভ থেকে ধাক্কা মারি বার করে দিচ্ছে কংস। এইভাবে 7ম গ্রহ পর্যন্ত নষ্ট করল। 8ম গ্রহ যে মনটা ঢুকে গেল ভিতরে, ওখানে আগেলে তো দখল করে রাখিছিল ওখানটায় কংস। কংসটা হচ্ছে অজ্ঞানী মন, অজ্ঞানের দখলে ছিল ওটা। আর শ্রীকৃষ্ণ যখনই ঢুকি গেল ওখানে ওদের 2 ভরে হইলো, ঠেলা ঠেলি মামা ভাগনার সম্পর্ক। মানে মামা পড়ি গেল মাচালে উপর তলে, ও মারা গেল। বলছে কংস মারি দিলে, কংস বলছে কংসকে নাই আমি মারি নাই ভাই, ও তার নিজেই পড়লো মাচালে, তো আমি মরলো কি করবো, আমি আর দোষ নাই। তো সেই অজ্ঞানী যখন জ্ঞান ঢুকে গেলে ওখানে, একটা সাধারণ কথায় বলে ইংলিশে একটা প্রভাব আছে যে ওয়াইন এন্টার্স উইজডম ডিপার্টস। যেখানে মদ ঢুকলো সেখানে জ্ঞান বেরিয়ে যাবে। তো আপনার এখানে যেখানে জ্ঞানই ঢুকে যাবে, অজ্ঞানটা থাকবে নাকি? অজ্ঞান রূপী কংস জায়গা ছাড়ি দিল, ভাই এটা তোর এই ঘরলে যা। তো অষ্টবসু ওখানটা মানে আপনার ওই অষ্টম যে সাধন করার পরে ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান, ওই সমাধি জায়গাটা আছে অষ্টম। ওইখানে যেখানে বসবেন, মানে ওইখানটায় বাসা করে ওটা আপনার ঘর। আদিবাসীরা বা সাঁওতাল সম্প্রদায়রা বলেন, ওরা এই যে ওদের আদিবাসী কেন নাম হচ্ছে, আদি মানে মূল। তো ওই মূলটাই যে বাসা করতে জানে সেই হবে আদিবাসী। না হলে এই গ্রামবাসী, শহরবাসী, গুফাবাসী, জমপুরবাসী, বনবাসী হবে, আদিবাসী হবে না। তো আপনারা সবাই যোগ সাধন করবেন, এই আদি মানে এই মূলটাই আপনার অসল ঘরটা আছে, ওইখানে পৌঁছে গিয়ে রইবেন 2-5 মিনিট হলেও ডেলি। তো অষ্টম জায়গাটা জানা গেল। নবম নয়ে নবগ্রহ বলছে। যারা আকাশ তত্ত্ব বুঝছে ওরা আকাশের গ্রহ নক্ষত্র সম্বন্ধে বলে, আমার সেই বিদ্যাটা নাই। আমাদের গ্রহ আমরা এখানে আছে 9টা গ্রহ, 9টা দুয়ারেই বটে আমাদের 9টা গ্রহ। বড় বড় দুয়ার গা আছে দেখুন এখানে। ও 9টা গ্রহ গা যদি ঠিক না থাকে, কোন একটা গড়বড় হয়ে গেল তো লাগলো আপনার গ্রহ দোষ। তাহলে ডাকবেন কোনো ব্রাহ্মণকে ডাকুন, কোনো ইয়াকে ডাকুন, গ্রহ ছাড়াই দিবে আনি করি। সে কিটা ছাড়াবে? আপনার গ্রহ লাগিয়েছে এটা আপনাকে ছাড়াই দেবে নাকি? জানে কোনখানে লাগিয়েছে এটা? আপনার গ্রহটা লাগিয়েছে তো আপনি তো জানেন ওখানটায়। তাহলে ওই গ্রহ ছাড়াবার না গিয়েও এই গ্রহরাজ, গ্রহদের যে রাজা আছে আত্মা, সে জানে, সে ছাড়াবে কোনটা। সেই জন্য আমরা বলি প্রতিদিন মানে সকাল সন্ধ্যায় একবার নিজের এটা ক্ষেতের মতো একবার ঘুরে আসুন। নাহলে ধান বড় বড় হয়ে গেছে, তাহলে
ইঁদুরে কানা করছে না হিড়কে, না সাপে কানা করছে, না কুচিয়ায় সারা বসে দেখলাম জল সকালে নাই, ধান হবে সেখানটায়? হবে না। তো এই যে ধান ক্ষেতটাই বিরাট ক্ষেত্র, এটাকে বলছেন ক্ষেত্র, শরীরটা ক্ষেত্র, আর শরীরে এটাকে বলছে এটা ক্ষেত্র, যে বলছে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ, ওই ক্ষেত্রের মালিক ওঠে ভিতরে আছে। তো ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ ওকে দেখলেন ভাই, এটা আমরা মুনিরা বলছি তোরা প্রতিদিনে একবার দেখো। আমাদের পূর্ববর্তী অধ্যক্ষ এই যে শরীর থেকে কি করে ময়লা ছাড়াবেন সেও বলি করে গেলেন। আর শরীরটা আমাদের সদ্গুরুদেব শিবমুনি ফটোটা আছে ওনার, সে বলছেন রোগ বলি কিছু নাই, ভূত বলি কিছু নাই, দেবী দেবতা ঈশ্বর বলি কোনো কিছু নাই। এটা বলবেন? হ্যাঁ বলবেন আমার কথাটা এখন। কিন্তু আমি চলে যাই আপনাকে, আরে ও তো বসেছিল গেল বলে আমাদের ছাপও আছে, আমরা যদি ভগবানের নিন্দা করি কোনোদিন রোগ পড়ে গেলে বাঁচি ভালো করবে নাকি? চলো ডাক্তার ঘর নিয়ে যাও, নাহলে ওই মন্দিরকে ভগবানের নাম লেও, তো ও সবই চলবেই নাই। আসলে ভগবানেরও ভগবান সুখ ভাবনা দিগরি মুনিরা এখানকার যে স্থানীয় মুনিসভা যে লিখে দিচ্ছেন সুখ ভাবনা, যে হাম মানে আমি, হাম ভগবানকে বি ভগবান হে, ভূপকে বি ভূপ মানে রাজা, আমি রাজারও রাজা। কোন আমি না, ভিতর থেকে যে আমি 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 করছে, সেই আমি হচ্ছে বাক্যরণে ধরুন এখন, সে হচ্ছে পুরুষোত্তম। পুরুষ তো মাত্র তিনটাই না, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর অন্য পুরুষ বা যা, তিনটাই পুরুষ। সেই তিনটা পুরুষের মধ্যে উত্তম পুরুষ হচ্ছে উত্তম এই আত্মাই আমি। সেই জন্য এই আত্মা যখন ব্রহ্ম বলছে তখন পুংলিঙ্গ, আত্মা বলে দিলে স্ত্রীলিঙ্গ হচ্ছে। কিন্তু আমি বললে, অহম বললে, আমি বললে পুরুষে গন্তি আছে, আর স্ত্রী যাবে না। স্ত্রী বললেও যদি আমি বলবে তাহলে ওই স্ত্রীর অহম যে আত্মা প্রথম পুরুষে আসবে, ফার্স্ট পার্সন আসি যাচ্ছে। এই ফার্স্ট পার্সনটাকে জানার জন্যই যীশু খ্রিস্টও বলেছিলেন সিম্পল ইংলিশে, বলছে নো দাই সেলফ, নিজেকে জানো। আর বডি ইজ দ্য টেম্পল অফ গড, এত সিম্পল বললেন, বডি ইজ দ্য টেম্পল অফ গড, এই শরীরটাই ভগবানের মন্দির। প্রশ্ন করলেন যদি এখানে ভগবানটা থাকে, আর সেই ভগবানটা কোন ভগবানটা? উনি বলে দিলেন, বললেন ফার্স্ট পার্সন ইজ দ্য গড বললেন। গান্ডুরা বুঝতে পারলো না, আজ উদ্গৌ তাকাচ্ছে এরকম হাত করি সাতওয়া আসমানের উপরে গডকে। আর উনি বাতাছেন যে ফার্স্ট এই শরীর ভিতরে যে গড আছে সেই গড হচ্ছে ফার্স্ট পার্সন। এখন ফার্স্ট পার্সন তো ছোট বাচ্চাকেও বলছে ফার্স্ট পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, আমি হচ্ছে উত্তম পুরুষ। তাহলে ফার্স্ট পার্সন জানুন, তাহলে আপনি আপনার জানা কিছু হবে। তবু আরো লাস্টে বললেন যদি এইখানেই সে মন্দিরটা আছে, এই দেহ ভিতরে যদি সে ঈশ্বর আছে, সে গড আছে, আর তাকে না জানলে তুমি, তাহলে নিয়ারেস্ট টু দা চার্চ, ফারদেস্ট ফ্রম দা গড বলবে। এই মন্দিরের কাছে তুমি অতি নিকট থাকবে, কিন্তু ভগবানের থেকে অনেক দূরে, কোন জনমে তাকে পাবে না আর বাইরে খুঁজলে। তো এই যে জ্ঞানটা হয়ে গেল সাত সমুদ্র। আপনারা মুনিরা যখন বসেন সবু গা ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার, সেই অগস্ত্যি মুনি যেমন এক নিকাশে ঢুকি দিয়েছিল, এই জ্ঞানটা সব গেল আপনার ভিতর, একই নিকাশে একটা প্রণব জপে। হ্যাঁ হ্যাঁ, আদেশ আসছে, সময় শেষ হচ্ছে, বাকি তো রইল বাকি অনেক কথা, যোগের কথা, শিব মুনির কথা, মনের কথা, অনেক কথা রয়ে গেল। তবু দেখা হলে বলবো সব কথা। আপনাদেরকে আমার মনের শুভকামনা কানিয়ে দিয়ে আমি এখানে সভা সৎসঙ্গ করছি। জয় জয়।